নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখা যাক আসানসোলের দিকে। সেখানে অগ্নিমিত্রা পলকে গো ব্যাক। নিউ এগারায় বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা। বিজেপি বিধায়ক এলাকায় যেতেই বিক্ষোভ। বিজেপি তৃণমূল বচসা হাতাহাতি। গো ব্যাক অগ্নিমিত্রা পলকে। আসানসোলে অগ্নিমিত্রা পলকে গো ব্যাক। নিউ এগারায় বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পল। এই মুহূর্তে আসানসোলের ছবি দেখাচ্ছি। স্লোগান পাল্টা স্লোগান। বিজেপি বিধায়ক এলাকায় যেতেই বিক্ষোভ। আপনাকে আমাদের নাম জলটা তো রাস্তাঘাট জলটা তো সরকার দেবে না, টিএমসি দেওয়ার কথা। সামনে আপনারা বলছেন প্রধানমন্ত্রী জলের আছে প্রকল্প করেছেন, ঠিক আছে। আজ আপনি এমএলএ থেকে তো আপনি এখান থেকে জিতে গেছেন। সরকারটা না ম্যাডাম আমি বলছি, আপনি তো এখান থেকে এমএলএ থেকে আপনি একবার এসেছিলেন ভোটের আগে খোলা গাড়িতে। শুনুন, আমি আপনি আমাদের বিধায়িকা, ঠিক আছে তো, এমএলএ একটা বিধায়িকা। আপনি বলুন 5 বছরের মধ্যে আপনি আমাদের পাড়াতে কি কাজ করেছেন আপনি বলুন। কিন্তু দুটি পাড়া নতুন গাড়িতে আসতেন, একটা হচ্ছে বাউরি পাড়া আর একটা মুচি পাড়া। কোনোদিন জেনেছে এই পাড়ার নাম বলুন তো আপনি কি? নতুন কি পাড়া আমি বলছি, আপনি বিধায়িকা ম্যাডাম, আপনি ভিড় করতে এসেছেন, আপনার কর্তব্য আপনি করছেন। পাড়ার নাম তো মুখস্থ করার না কেন আপনি একটা আমাদের বিধায়িকা ম্যাম, আপনি আপনার পাড়ার নাম বলতে হবে কি করে আপনি নাম বলুন। আপনি পঞ্চায়েত মেম্বারের কাজ। মেম্বার তো আমরা মেম্বার যে আছে তাকে তো আমরা সবসময় পাই, তাকে রাতে ভিতরে সবসময় আমরা বিকাশ মন্ডলে পাই। বদলান বাড়ি বাড়িতে জলের আপনি কি করে সরকার বদলাবো ম্যাম? আপনি ভোটের আগে এলেন এখানে, না আপনি আরেকবার বললেন দেখতে পাইনি। আপনাদের বুঝতে হবে যে আমি কাউন্সিলর নই, আপনাদের পঞ্চায়েত মেম্বার নই। কোথায় যাব আপনি বলুন? বাড়ি বাড়িতে গিয়ে সমস্যার কথা এটা জানার কথা আপনার পঞ্চায়েত মেম্বারে। দীপক রয়েছে, প্রতিনিধি দীপক। অগ্নিমিত্রা পলকে একেবারে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারা নানা অভিযোগ জানালে। তার দেখা পাওয়া যায় না, কোনো প্রকল্পের সুবিধা নেই, সমস্ত অভাব অভিযোগের কথা জানালেন। অগ্নিমিত্রা পলের কি বক্তব্য? অগ্নিমিত্রা পল জানিয়েছেন কি যেভাবে তার কর্মসূচিতে বাধা দিচ্ছে তৃণমূল, কোথাও না কোথাও ভয় পেয়েছে তৃণমূল, এবং তৃণমূল নেতারা গ্রামবাসীদেরকে সামনে রেখে তার অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে। পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে গেলে আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় একাধিকবার অতীতেও কিন্তু সেইভাবে বিক্ষোভের মুখে পড়েছে। আজ সকাল থেকেই যখন রানীগঞ্জের নিউ এগারা অঞ্চলে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে যান, তখনই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। অগ্নিমিত্রা পাল গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অগ্নিমিত্রা পলের অভিযোগ জানিয়েছেন কি তার কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই তৃণমূলের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি জানানো হয়েছে কি নির্বাচনের পর অগ্নিমিত্রা পাল বিধায়ক হওয়ার পর একবারও কিন্তু এলাকায় দেখা যায়নি। যেই অঞ্চলে তিনি এসছেন সেই অঞ্চলের গ্রামের নাম জানেন না তিনি। নির্বাচনের আগে তিনি ভোটের রাজনীতি করতে এবং মানুষের মন জয় করার উদ্দেশ্যে তিনি এসছেন। মানুষের আপদ বিপদের সময় বিধায়ককে পাওয়া যায়নি। বিধায়ক কোনোদিনও কোনো সমস্যা নিয়ে পড়ে সেই সমাধান করার উদ্দেশ্যে কোনো উদ্যোগই দেখা যায়নি। যা উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্যার সমাধান করতে এসছেন। তাইলে নির্বাচনের মুখে এইভাবে বিধায়ক কেন এসছেন এলাকায়? রাজনৈতিক উত্তাপ গরম হবে, তার ফলেই কিন্তু এই স্লোগান দিয়ে পরে অগ্নিমিত্রাকে ফিরে যেতে বলেন। যে যখন এই স্লোগান চলছিল তখন কিন্তু পাল্টা স্লোগান বিজেপির পক্ষ থেকে দেওয়া হয় এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে কিন্তু রানীগঞ্জ থানার পুলিশ গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল নিউ এগারা গ্রাম থেকে বেরিয়ে গেছেন এবং তিনি নিজের অন্য কর্মসূচিতে যোগ দিয়েছেন। বেশ।
যেখানেই অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এরা তো সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মণ্ডল তার গুন্ডা বাহিনী। তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তাকে তো আবার জবাব দিতে হবে। আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না, তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথায় নালী খারাপ আছে, কোথায় নালী পরিষ্কার হয় না, কোথাও লাইট লাগানো হয় না, সেটা বিধায়কের কাজ নয়, সেটা পঞ্চায়েত মেম্বার কাউন্সিলরের কাজ। আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য যে এই 15 বছর মমতা ব্যানার্জি যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার। 5 বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে, তখন তিনি সবাইকে প্রতিশ্রুতি যে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে, আজ আমি আছি পাইপলাইনে জল ঢুকবে, সব ঢুকবে, আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি। আজ 5 বছর পর যখন ভোট আসছে আবার সামনে, তখন উনি 5 বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি। যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমরা সবসময় পাশে পাই বিবেক মণ্ডলকে, পঞ্চায়েত সদস্য, তার নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে। কাকে আমরা চিনবো? আমাদের গ্রামের ছেলে বিবেক মণ্ডলকেই তো চিনবো। আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে, আজ আমি জল দেবো, রাস্তা দেবো, ড্রেন দেবো, চাকরি দেবো। ওর কি এতদিন ও কোথায় ছিল? 5 বছর এতদিন বলছো লক্ষ্মী ভান্ডার ভিখারি মমতা ব্যানার্জি ভিক্ষার টাকা নেবেন নাই, আজ উনি কোন মুখে বলছেন যে 3000 টাকা আমরা দেবো ভোটের পর? আসানসোলের ছবি দেখাচ্ছিলাম, এবার দেখাই ঘাটালের ছবি। সেখানেও স্লোগান তরজায় মারামারি, জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগান। প্রতিনিধি সুকান্ত রয়েছে টেলিফোন লাইনে। সুকান্ত, এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো সোনিয়া, ঘাটালের খোড়ার পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে গতকাল সন্ধ্যেই তখন কিন্তু একটা যেটা অভিযোগ আসছে যে বিজেপি কর্মীরা তারা কিন্তু দাঁড়িয়েছিলেন, সেই সময় তৃণমূল কর্মীরা যাচ্ছিলেন, তারা কিন্তু জয় শ্রীরাম স্লোগান দেয়। এরপরে কিন্তু পাল্টা জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল কর্মীরা, এবং উভয় পক্ষের মধ্যে একটা বচসা তৈরি হয়। বচসা থেকে কিন্তু মারামারি পর্যন্ত গড়ায়, এবং এক তৃণমূল কর্মীর বাড়িতে যে আক্রমণ করা হয়েছে বলে সেই অভিযোগ করা হয়েছে ঘাটাল থানায়, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কিন্তু ঘাটাল থানার পুলিশ যেমন ছিলেন, তাই অপরদিকে কোনার ফাঁড়ির পুলিশ তারাও কিন্তু পরিস্থিতি আয়ত্তে আনে। এখনো পর্যন্ত দুই তরফে মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক। সোনিয়া, প্রিয়াঙ্কা রয়েছে সুকান্ত তোমার সঙ্গে, ধন্যবাদ। বিজেপি কিছু কর্মী জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমাদের কর্মীদের উপর হামলা করে আক্রান্ত করে। 10:30টায় কেন জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার প্রয়োজন পড়লো জানি না আমরা। যদি কেউ অস্থিরতা সৃষ্টি করে, ল অ্যান্ড অর্ডার ইস্যু করে, কার উপর মারধর করে, আক্রমণ করে, আক্রান্ত করে, সেই আক্রান্ত করার জন্য হয়তো পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। কোথায় কার কি ভুল আছে সেই অনুযায়ী স্ট্রং স্টেপ নেবে। বিজেপির কর্মী জয় শ্রীরাম বলার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা কিছু লোকজন নিয়েছে, তার প্রতি আক্রমণ করে, তাকে মারধর করে। খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা তাকে নিয়ে প্রতিবাদ মিছিল করে। তো সেই সময় পুলিশ বিজেপির নামে মিথ্যে কেস দেয়। স্টেশনের টিকিট কাউন্টারে দালালের দাপাদাপি, আরপিএফ এর অফিসে বিজেপির বিক্ষোভ, আরপিএফ ওসিকে ধমক বিজেপি নেতার। चाहिए तो आप जैसे बात करते हैं बोलना चाहिए। हमारे बारे में हमें पता नहीं सर, क्यों? आपको हमें पता नहीं, हम क्या कर सकते हैं आपको मालूम भी नहीं। ठीक है, बात क्या इनवाइट किया ना मैंने बोला, आप उससे पूछिए। अच्छा ठीक, उसको कौन बुलाया, ठीक, उसको पकड़िए, उसको छोड़िए। দিগ্বিজয় রয়েছে। দিগ্বিজয়, কি কারণে আরপিএফ ওসিকে ধমক বিজেপি নেতার, কি অভিযোগ? দেখো, অভিযোগ যেটা গতকাল বিজেপির ত্রিপুরার বালিচকে একটি তাদের নির্ধারিত কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস। তিনি যখন বালিচক স্টেশনে যান, তখন ওখানকার কিছু মানুষ বা কিছু ব্যবসায়ী তারা জেলা সভাপতিকে অভিযোগ জানান যেখানে তৎকাল টিকিট কাটা বা কোনো রিজার্ভেশন টিকিট কাটার ক্ষেত্রে কিন্তু বড় দালাল রাজ চলে, এবং সেখানে কিন্তু রেলের পুলিশ যারা রয়েছে আরপিএফ তারাও নাকি যুক্ত রয়েছে, এমনটাই অভিযোগ তুলেন।
এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু বালিচকে যে আরপিএফ পোস্ট রয়েছে সেখানে তন্ময় দাস তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ধর্নায় বসেন, বিক্ষোভ দেখান এবং তিনি আরপিএফ কে ধমক দেন, হুঁশিয়ারি দেন যে এই ধরনের কর্মক্ষেত্রে যদি আরপিএফরা মদত করে তাহলে কিন্তু তারা বড় আন্দোলনে যাবে এবং এই ঘটনায় যারা জড়িত অর্থাৎ এই টিকিটের দালাল চক্র যারা ব্ল্যাক করে টিকিট বিক্রি করে, টিকিট কাটে, তাদের প্রতি যদি ব্যবস্থা না নেওয়া হয় কিন্তু আগামী দিনে বড় কিছু করবে বিজেপি, এমনটাই তারা সেখানে হুঁশিয়ারি দেন। যদিও বালিচক স্টেশন ম্যানেজার দশরথ বৈরাগী বলেন এরকম ধরনের কোনো কাজ বালিচকে হয় না, যদি কোনো রকম কোনো কিছু থাকে, যদি অভিযোগ আসে তিনি অবশ্যই বিষয়টি দেখবেন, তবে তার কাছে লিখিত কেউ কোনো কিছু অভিযোগ জানায়নি। বেশ, তাকে এখানে বলেছে এই ফর্ম চলবে না, এরকম কাগজে এখানে লিখে জমা দিতে হবে, এই কাগজে আমি নাম লিখেছিলাম বাবা, এই কাগজে নাম লিখাতে হবে, এই ফর্ম চলবে না, রেলের ফর্ম, এই কাগজে নাম লিখাতে হবে। এখানকার ওসি বলেছেন এখানে যখন কাজ হয় কিছু গাছ কাটতে হতো কাজের জন্য, 2টো না 3টে গাছের জন্য টেন্ডার কপি বেরিয়েছিল, কিন্তু এরা এই টেন্ডার কপি দেখিয়ে স্টেশন চত্বরে যত গাছ আছে, স্টেশনের উপরে স্টেশনের নিচে যত গাছ আছে সব কেটে বিক্রি করে দিই। সবাই জড়িত আছে এর সাথে, এদের ব্যবস্থা হবে। ডিআরএম অফিসে যাব, ডেপুটেশন দেব, ধর্ণা দেব, দরকার হয় যতদূর যাবার দরকার রেল মন্ত্রণালয় অবধি যদি যেতে হয়, রেল মন্ত্রীর কাছে যদি যেতে হয় সেখানেও যাব, এই দালাল রাজকে বন্ধ করব। শুনেছি, কিন্তু আমাকে তো কোনো রিটার্ন কোনো অভিযোগের আগে দেয়নি যে এরকম যে কাউন্টারে এরকম প্রবলেম হচ্ছে। আমাকে তো রিটার্ন জানাতে হবে, কি ভারবালি মুখে জানাতে হবে, কেউ আমাকে কখনো এটা বলেনি। যে কালকে আমি হঠাৎ শুনলাম যে এরকম ওরা আরপিএফ অফিসের সামনে যে এরকম ওরা করছে আর কি। তা আমি এবার আমাকে সেটা তো রিটার্ন জানালে আমি তো অ্যাকশন অফিসিয়ালি কিছুটা নিতে পারি না, আমাকে সাডেনলি। হ্যাঁ, আমার দেখি আমি ঘটনার পরে তো পদক্ষেপ তো নেবই, যাতে এরকম কোনোভাবে অ্যালাউ করা যাবে না এরকম। চাঞ্চল্যকর ঘটনা, এসআইআর এর নথি দিতে গিয়ে নিখোঁজ, প্রতিবাদে বাদুড়িয়ায় পথ অবরোধ, বিক্ষোভ। এসআইআর এর নথি দিতে গিয়ে নিখোঁজ, তারই প্রতিবাদে বাদুড়িয়ায় পথ অবরোধ, বিক্ষোভ স্থানীয়দের, পরিবার পরিজনদের। ঠিক কি ঘটনা, কোথায়, খোঁজ পাওয়া গেল কিনা জানার চেষ্টা করব। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কি ঘটনা ঘটেছে, পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, এই যে নাসির আলী বলে 38 বছর বয়স, তার বাড়ি হচ্ছে বাদুড়িয়া থানা পাকিলা এলাকায়। গত পরশুদিন থেকে সে নিখোঁজ ছিল। গত পরশুদিন সন্ধ্যায় তাকে এই আরও এসআইআর এর কিছু নথি দেওয়ার নাম করে তার ফোনে একটি ফোন আসে এবং বলে যে সেই নথি ইতিমধ্যে দিতে হবে, কয়েক মিনিটের মধ্যে তাকে হাতে পৌঁছে দিতে হবে। এবং সেই ফোন কল পেয়ে সন্ধ্যার সময় এই নাসির আলী তার আধার কার্ড এবং যে ভোটার কার্ডের জেরক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু তার কয়েক মুহূর্ত পরে থেকে তার মোবাইলের সুইচ বন্ধ পাওয়া যায়, তাকে আর খোঁজ পাওয়া যায় না। এরপর বাদুড়িয়া থানায় তার পরিবারের থেকে নিখোঁজ অভিযোগ করে, কিন্তু তার কোনো খোঁজ না মেলায় গতকাল এলাকা পুলিশের তৎপরতা এবং গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করে এবং তার জুতো পাওয়া যায় এবং সেই জুতো খোঁজে পাশেই একটি খাল থেকে পুলিশ ডুবুরি নামিয়ে সারাদিন পরে তার বাইকটি উদ্ধার করে, কিন্তু তার এখন নাসির আলীর কিন্তু এখনো কোনো হদিশ মেলেনি। এরপর আজ নাসির আলীর পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা আজকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে নাসির আলীর খোঁজে, যাতে অতি দ্রুত এই নাসির আলী মৃত হোক জীবিত হোক যে কোনোভাবে যাতে তার খোঁজ মেলে, সেই জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছে। এবং ঘটনাস্থলে এই মুহূর্তে গিয়ে গেছে বাদুড়িয়া থানার পুলিশ। বাদুড়িয়া থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে এবং তাদেরকে আশ্বাস দিচ্ছে যে অতি দ্রুত এই নাসির আলী তাকে খুঁজে বার করা হবে। বেশ, 3 দিন ধরে নিখোঁজ আমার কাকা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসআইআর এর ফর্ম ভুল এই বলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। ফোন করছে 8:30টার দিকে, কাকার ফোনে সুইচ অফ। চাইছি যেন আমার কাকাকে খুঁজে পায় আর পুলিশ যাতে সঠিক তদন্ত করে আমার কাকাকে উদ্ধার করে। গত 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস, বাবরি মসজিদ নির্মাণ শুরু, বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি শুরু। কি ছবি এই মুহূর্তে জানার চেষ্টা করব। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, দেখো, বাবরি মসজিদ নির্মাণের কথা ঘোষণা করেছিলেন বিধায়ক হুমায়ুন কবির। সেই ঘোষণা হয়েছিল আগেই এবং তার শিলান্যাস হয়েছিল বিগত 6 ডিসেম্বর। আর আজ 11ই ফেব্রুয়ারি তার নির্মাণ কাজ শুরু হলো। সকাল থেকেই অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন বেলডাঙ্গায়, যেখানে জায়গা চিহ্নিত করা হয়েছে, এখানে বাবরি মসজিদ নির্মাণ করা হবে এবং সেই নির্মাণ সংক্রান্ত কাজ আজকে শুরু হলো। প্রথমে কোরআন পাঠের মাধ্যমে নির্মাণ কাজের প্রস্তুতি শুরু হয় এবং পরবর্তী সময় হুমায়ুন কবির দেখা যায় যে নির্মাণ
নির্মাণের ক্ষেত্রে যে 14 থেকে 15 ফুট একটি গর্ত করা হয়েছে, মূল ফটক যেটা হবে বাবরি মসজিদের যে পরিকল্পনা করা হয়েছে তার যে মূল গেট বা ফটক হবে সেই নির্মাণ যে অংশে হবে সেখানে ঢালাইয়ের কাজ শুরু হলো। হুমায়ুন কবির এবং আরো কয়েকজন যারা ছিলেন একটি নির্দিষ্ট সময় তারা ওখানে সেই জায়গায় প্রবেশ করে সেই ওখানে গিয়ে ঢালাইয়ের যে কাজ সেই কাজে তারা হাত লাগান এবং তারপর থেকে নির্মাণ কাজ শুরু হলো। এবং হুমায়ুন কবির দাবি করছেন প্রথমে তিনি ভেবেছিলেন 3 বছরের মধ্যেই নির্মাণ করবেন, তবে যে সংস্থা নির্মাণ করছে তাদের সঙ্গে তার কথা হয়েছে, তার দাবি আগামী 2 বছরের মধ্যেই বাবরি মসজিদ নির্মাণ সম্পন্ন হবে এবং যে বাবরি মসজিদ নির্মাণের সম্পন্নের কথা তিনি বলছেন সেটা আজ থেকে তার নির্মাণ কাজ শুরু হলো। বেলা 1টা নাগাদ এই নির্মাণ কাজ বেলডাঙ্গা অঞ্চলে যে নির্দিষ্ট যে জায়গা সেখানে শুরু করা হলো নির্মাণ কাজ। বেশ 6 তারিখে লাখো লাখো লোক এসেছিল, আজকে এই কাজ শুরু হচ্ছে, মানুষের প্রচুর উৎসাহী আছে। 13 ফুট ডিপ করা হয়েছে, তার উপরে 5 ফুট হাইট হবে, টোটাল 18 ফুট হাইটে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের 14 মিটার হাইট। এটা ফটক গেট, মূল গেট, এর এন্ট্রান্স একদিকে থাকবে, আউটগোয়িং একদিকে থাকবে। 300 ফুট চওড়া আর 19 ফুট, আর 2 বছরের মধ্যে এই কাজ কমপ্লিট। বেলডাঙ্গায় বাহিনীর স্থগিতাদেশ আর্জি খারিজ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের স্থগিতাদেশ নয়, স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের আর কি নির্দেশ জানার চেষ্টা করব। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, সুপ্রিম কোর্টের কি নির্দেশ? সর্বোচ্চ আদালত এদিন এনআইএ কে কার্যত এক হাতে নিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আজকে এই মামলা উঠেছিল, যেখানে রাজ্যের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল এবং যার পাল্টা রেসপন্ডেন্ট ছিল শুভেন্দু অধিকারী। সেখানে আজকে বিচারপতিরা প্রশ্ন তোলেন যে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় এনআইএ সব দিক খতিয়ে না দেখে ইউএপিএ ধারা দায়ের করেছে কেন, ইউপিএর প্রয়োজনীয়তা আছে কিনা সেটা রিপোর্ট দিয়ে জানান এনআইএ কলকাতা হাইকোর্টকে। সেই নির্দেশ আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। আজকে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি উল্লেখ করেন যে এর আগেও এরকম একটি ঘটনা দেখা গিয়েছিল, যখন 2025 সালের এপ্রিল মাসে এরকম একটি ঘটনা হয়েছিল এবং এনআইএ কে খতিয়ে দেখতে বলা হয়েছিল। সেখানে এনআইএ সেই নির্দেশের ওপর চুপ করে বসেছিল, কিন্তু এক্ষেত্রে তড়িঘড়ি তারা ইউএপিএ ধারাতে মামলা রুজু করে দিয়েছে। তাদের বক্তব্য যে কোনো ধরনের আবেগতাড়িত বিক্ষোভ অর্থনৈতিক ক্ষতি সাধনের জন্য করা হচ্ছে এবং তা নাও হতে পারে। এ বিষয়ে এনআইএ কে সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যের তরফ থেকে যে রিট পিটিশন দাখিল করা হয়েছিল সেটাকেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত। বেশ, দুর্ঘটনায় মৃত্যু নেতার, আর সেই মৃত্যু ঘিরে উত্তেজনা পরিস্থিতি। পুলিশের গাড়ি ভাঙচুর, ক্ষিপ্ত জনতার। জলপাইগুড়িতে জাতীয় সড়কে দুর্ঘটনা। পুলিশের গাড়িতে তুমুল ভাঙচুর, দুর্ঘটনায় নেতার মৃত্যু ঘিরে উত্তেজনা। পুলিশের গাড়ি ভাঙচুর, ক্ষিপ্ত জনতা। জলপাইগুড়িতে জাতীয় সড়কে দুর্ঘটনা। তৃণমূল নেতার বাইকে ধাক্কা মালবাহী গাড়ি। জানার চেষ্টা করব কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, এখন কি পরিস্থিতি। শান্তনু রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনু, রাত 10:30 নাগাদ কিন্তু গোসালার মধ্যে জাতীয় সড়ক রয়েছে, জলপাইগুড়ি শহর ঠিক সংলগ্ন এলাকা। সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমান। সেই সময় একটি কন্টেনার তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে লুৎফর রহমানের মৃত্যু হয়, তার মেয়েও আহত হন। এবং এই ঘটনার পর পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং গাড়িটিকে কিন্তু আটক করে, গাড়ির চালককেও গ্রেপ্তার করে। কিন্তু দেখা যায় রাত 11টার পরবর্তী সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু মানুষজন এসে কিন্তু পুলিশের গাড়ির উপর ভাঙচুর করে। পুলিশের যে ট্রাফিক পয়েন্ট রয়েছে সেখানেও ভাঙচুর চালানো হয়। বেশ কিছু রাস্তার পাশে সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর চালানো হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর একটা উত্তেজনাকর পরিস্থিতি থাকে জাতীয় সড়ক এলাকায়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং তারপরে কিন্তু এই ঘটনায় কিন্তু আজ দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগে তাদেরকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে
এখন বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বিধায়ক নিজে এসেছিলেন, মৃতদেহ পৌঁছে দেওয়া হয়েছে পরিবারের কাছে এবং গোটা ঘটনার পর কিন্তু পুলিশের নজরদারি বাড়ানোর একটা দাবি উঠেছে। বিশেষ করে জাতীয় সড়ক এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটছে বিভিন্ন করে, বিশেষ করে রাজগঞ্জ এবং সদর ব্লকের বিভিন্ন রাজ্য এবং জাতীয় সড়ক এলাকাতে। সেই কারণে বিধায়কের তরফ থেকেও পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে যাতে জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় নজরদারি আরো বাড়ানো হয়। বিশেষ করে রাত 10টার পর থেকে ট্রাফিক ব্যবস্থা যাতে পুরোপুরি ভাবে নজরদারির দিকে বাড়ানো হয় এবং ট্রাফিক ব্যবস্থা মোতায়েন থাকে সেই দাবিও জানানো হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে কিন্তু থমথমে রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন এলাকাতে যাতে নতুন করে কোনো রকমের উত্তেজনা না ছড়ায়। যারা গ্রেফতার হয়েছেন এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে পুলিশ আদালতে হাজির করেছে এবং পাশাপাশি মৃতদেহ কিছুক্ষণ আগেই ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। বেশ, বরাবর সে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে, বিজেপির বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠ। এইভাবে চলে যাওয়াটা আমাদের কাছে সত্যি সন্দিহান। এই ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন, যে লুৎফরের পিছনে কোনো হামলা হয়েছে কিনা বা লুৎফরকে মেরে ফেলার চেষ্টা হয়েছে কিনা। তার কারণ গৌশালা মোড় থেকে আসাম মোড় অব্দি একটা গাড়িকে ধাক্কা মেরে নিয়ে যাওয়া, যারা জানতে পারবে আগামী দিনে তাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন তুলে ধরে। মানে মেয়েকে পড়াতে থেকে নিয়ে আসতেছিল, আসার সময় ওই গোশালা মোড়ে ও দাঁড়ায় থাকে এবং দাঁড়ায় থাকার সময় একটা কন্টেনার এসে তাকে টার্নিং নেওয়ার সময় তাকে ধাক্কা মারে, অনেক দূর টাইনে নিয়ে চলে যায়। বড় দলীয় কর্মীকে হারাইলাম, দুঃখিত, এই জন্য আমরা খুব মর্মাহত। কটা গাড়ি ভাঙচুর হয়েছে আমি সেটা এখনো চলছে, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, সেটা এখন বলা। কি ব্যবস্থা নেবেন যারা ভাঙচুর করেছে? অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। রাত্রির বেলা 10:30টার পরে হয়েছে, তখন ট্রাফিক থাকে না, লোককে দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, সেটা আমরা দেখছি। লরির ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে স্কুটার, স্কুল ছাত্রী 2 মেয়েকে নিয়ে ড্রেনে বাবা। বেলুড়ের মাতোয়ালা চৌরাস্তার ঘটনা। স্কুল ছুটির সময় প্রতিদিনই রাস্তায় লরির ভিড় থাকে, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত আরো। লরির ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে স্কুটার, বেলুড়ের মাতোয়ালা চৌরাস্তার ঘটনা। দেবাশিস রয়েছে টেলিফোন লাইনে। দেবাশিস, লরির এতটাই ভিড় যেখানে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়লো স্কুটার, আর এই অভিযোগ সামনে আছে, তাহলে ট্রাফিক পুলিশের নজরদারি কোথায়? প্রশ্ন তো উঠবে। দেখো, এটি প্রতিদিনের একটা নতুন করে খবর করার মতন হচ্ছে, সমস্যা একটা চিরদিনের। তার কারণ এখানে একাধিক স্কুল থাকলেও এই অগ্রসেন স্ট্রিট এই এলাকায় যে স্কুল ছুটির সময় সেখানে লরির দাপাদাপি, আর কার্যত যারা ট্রাফিক পুলিশ থাকে তারা কার্যত নিষ্ক্রিয়। এবং যার ছবি আজকে যে ছবি ধরা পড়লো, মানে বলা যেতে পারে 2টি শিশুর প্রাণ বাঁচলো স্থানীয় বাসিন্দাদের চেষ্টায়। যখন বাবা তার 2 শিশুকে নিয়ে স্কুল ফিরত বাড়ি যাচ্ছিল, লরি এত ভিড়, সেখানে কিন্তু লরি যখন তাকে সাইড চাপে তাকে কিন্তু জায়গা দেয় না, সে নিয়ন্ত্রণ হারিয়ে পুরো নর্দমায় একেবারে গভীর হাই ড্রেন, সেখানে কিন্তু 2 শিশুকে নিয়ে পড়ে যায়। স্থানীয়দের চেষ্টায় কোনো রকমে তাকে উদ্ধার করলেও এই যে নিত্যদিনের সমস্যা, এই সমস্যা নিয়ে কিন্তু দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, একাধিক 7 থেকে 8টি স্কুল থাকলেও সেখানে যে ট্রাফিক ব্যবস্থা তা কিন্তু কার্যত নিষ্ক্রিয়, কোনো ট্রাফিক পুলিশকে দেখা যায় না। এমনকি স্কুল ছুটির সময় 10 থেকে 16 টাকার লরি সেখানে কিন্তু যাতায়াত করে। ফলে আজকে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু আরো বড়সড় হতে পারত। মানে আজকের থেকে যদি শিক্ষা না নেয়, পরবর্তীকালে কিন্তু আরো বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে হবে স্কুল পড়ুয়াদের। বেশ, তমলুকের দিকে নজর রাখা যাক। সেখানে সাব পোস্ট অফিসে গ্রাহকদের টাকা আত্মসাৎ, লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। এজেন্টের বিরুদ্ধে অভিযোগে সরব গ্রাহকরা। গতকালের পর আজও তমলুকের পোস্ট অফিসে বিক্ষোভ। গ্রাহকদের কি দাবি জানার চেষ্টা করব, কি ঘটনা বিস্তারিত জানাবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো, একেবারে প্রতারণার কবলে পড়েছেন বিরাট সংখ্যক গ্রাহকরা। কারণ তারা যার উপর বিশ্বাস করে যে এজেন্টকে টাকা দিতেন, সেই এজেন্ট একেবারে বলা যায় যে প্রতারণা করেছেন। এবং সেখানে বহু মানুষ সাব পোস্ট অফিসের যে রাবার স্ট্যাম্প, সেই স্ট্যাম্পকে জাল করে কয়েকশো গ্রাহকের লক্ষ লক্ষ টাকা জমা নেওয়ার নাম করে জমা না দিয়ে প্রতারণা করেছেন। এবং এই ঘটনা জানাজানি হতেই তমলুকের পোস্ট অফিসে
বিক্ষোভ দেখাচ্ছেন। গ্রাহকরা মূলত গতকালও দেখিয়েছেন, আজকেও তারা জড়ো হয়েছেন এবং তাদের দাবি যে অবিলম্বে তাদের টাকা ফেরত দিতে হবে এবং গন্ডগোল চরমে উঠলে তমলুকের ব্যবস্থা হাতে ওই পোস্ট অফিসের সামনে পুলিশ ঘটনাস্থলেও আসেন এবং আজকেও দেখা যাচ্ছে মানুষজন সেখানে গিয়ে তারা কিন্তু অর্থাৎ অভিযুক্ত এজেন্ট টুম্পা মাইতি পলাতক, প্রতিবাদ বিক্ষোভ সামলাতে পুলিশ র্যাফ। ওটা 1000 করে আছে আর এটা 500 করে। আমার পাশের ঘরে দেওয়াটা বই নিয়ে গেছে, এই বই যা দেখছি আমার একটা ছেলের বই 14 কিস্তি টাকা জমা পড়েনি, ওটা 1000 টাকার করে। 14 মানে 15 মাসের বই হচ্ছে 1 কিস্তি টাকা জমা পড়ছে, 14 টাকা জমা পড়েনি। আর আমার একটা 500 টাকার করে সেটা টাকা জমা পড়েনি, যে আছে তার কাছে জমা দিয়েছিল। আমি তো দিদি বলেই ডাকি, তো টুম্পা মাইতি জেঠুর মেয়ে হয়। প্রত্যেক মাসে 3000 টাকা করে দেয়, ঠিক আছে। আর আমার শাশুড়ির 500 টাকা করে আছে। এখনো পর্যন্ত আর হাতে দেওয়া আছে 12,000 টাকা, না 1 টাকাও পাইনি। পোস্টাল ডিপার্টমেন্ট থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মানে খুব খারাপ একটা, যেটা হওয়া উচিত নয়। সাধারণ মানুষের টাকা কষ্ট অর্জিত তখন সুরক্ষিত রাখে, কিন্তু আমাদের মল সেভিং সিস্টেমে এমন একটা ব্যবস্থা করা আছে যে এজেন্ট নিয়োগ করে, যেটা আগে কেন্দ্র সরকার করতো, এখন রাজ্য সরকার করে। এখনও পর্যন্ত প্রায় আমরা 150-র মতো লোকের পেয়েছি যে তাদের মানে সবার যে পুরা টাকাটা জমা করেনি এরকম নয়, কিছুটা জমা করেছে, কিছুটা বন্ধ রেখেছে। হ্যাঁ, আমি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এসপিকে চিঠি দিয়েছি, গতকালই চিঠি দিয়ে দিয়েছি, যাতে করে পাবলিকের টাকা ফেরত পায় এবং ওর বিরুদ্ধে ব্যবস্থা। গত রবিবার রাতে ধূপগুড়ির মার্কেটে আগুন, পরপর 3 জায়গায় আগুন লেগে যাওয়ায় সন্দেহ হয় ধূপগুড়ির মার্কেটে কি আগুনের ষড়যন্ত্র। শর্ট সার্কিট নয়, আগুন লাগানো হয়। সিসি ক্যামেরায় আগুন লাগানোর ছবি। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, যারা আগুন লাগালো অভিযুক্তদের কোনো খোঁজ পাওয়া গেল? প্রথমে বলে আসতে চাইবো, ধূপগুড়ির যে রেগুলেটেড মার্কেটে আগুন লাগার ঘটনা চাঞ্চল্যকর ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক যুবক একাধিক জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে, আর সেই ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। কারণ সেই দিন সেই এলাকায় এক যুবককে দেখা যায় এবং সেই ছবি কিন্তু ক্যামেরাবন্দি একটি ওষুধের দোকানের সিসিটিভি ক্যামেরায়, এবং সেই ক্যামেরার ভিডিওটি ইতিমধ্যে ধূপগুড়ি থানা পুলিশকে দেওয়া হয়েছে এবং ধূপগুড়ি থানা পুলিশ সেই সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে এবং এই আগুনের সঙ্গে কারা জড়িত রয়েছে, কে লাগিয়েছে বা কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সমস্তটাই কিন্তু খতিয়ে দেখছে। গোটা ঘটনায় কিন্তু প্রশ্নের মুখে পড়ে গিয়েছে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কারণ ব্যবসায়ীরা দাবি করেছে যে রাতের অন্ধকারে রেগুলেটেড মার্কেট একদম লাইট থাকে না, অন্ধকারে দেখে যায়, অসাধু ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায় এবং যার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা। কড়া নজরদারি এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে যারা এই ঘটনার সঙ্গে অভিযুক্ত জড়িত রয়েছে। বেশ।